জুলাই শহীদ দিবস আজ রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে শোক। জাতীয় পতাকা অর্ধনমিত, উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। আবু সাইদের রক্ত রাজপথে লিখে গেছে জেগে ওঠার গল্প। বুলেটের ক্ষত মিশে গেলেও তার স্মৃতি জাগিয়ে রেখেছে সহযোদ্ধাদের। গোপালগঞ্জের রোলপুরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এনসিপির পদযাত্রা বানচাল চেষ্টার অভিযোগ। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে নৌকা প্রতি। কাউকে বরাদ্দ দেওয়া হবে কিনা সিদ্ধান্ত জানায়নি কমিশন। বিশিষ্ট শিল্পপতি HRC গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরীর দাফন পরিবাগের পারিবারিক কবরস্থানে বাদ আসর জানাজা। যুদ্ধের মাঝে ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ। কিয়েভের অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত ট্রাম্পের, সাধুবাদ পশ্চিমা বিশ্বে। এবং T20 সিরিজ নির্ধারণী ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোতে খেলা শুরু সন্ধ্যা 7:30টায়। জয়ের প্রত্যাশা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে রয়েছি আমি সাইনা ইসলাম। এবার বিস্তারিত। গত বছরের 16 জুলাই কোটা বিরোধী আন্দোলনে রংপুর পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হন। তাই এই দিনটিকে সরকার জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে। সেই সঙ্গে দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত হয়। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত আছে। শহীদদের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। আবু সাইদ শুধু একটি নাম নয়, একটি প্রতীক, একটি ইতিহাস। 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ তিনি। তার প্রতিবাদের কণ্ঠ থামিয়ে দেওয়া হয় বুলেটে, ঝাঁঝরা করা হয় তার বুক। আর তার মৃত্যুতেই প্রতিবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুরো দেশে। জন্ম হয় নতুন এক ইতিহাসের। সহযোদ্ধাদের কণ্ঠে উঠে এসেছে সেদিনের সেই বিভীষিকার কথা। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই সেই ঐতিহাসিক জায়গা, যেখানে গত বছরের 16 জুলাই ছাত্র আন্দোলনে অংশ নেয়া আবু সাইদকে গুলি করা হয়। 28 বছরের যুবক, যার শরীর ঝাঁঝরা হয়েছিল ক্ষমতার বুলেটে। যে গুলি তাকে থামাতে চেয়েছিল, সেই গুলি ছড়িয়ে দেয় জ্বলে উঠা শপথের আগুন। ক্যাম্পাসের দেয়াল ভেঙে ছাত্র বিপ্লব ছড়িয়ে পড়ে রাজপথে, নগর থেকে গ্রামে। বছর ঘুরে বুলেটের ক্ষত মিশে গেছে, তবে স্মৃতি জাগিয়ে রেখেছে সহযোদ্ধাদের। তারা বলছেন আবু সাইদ নেই, কিন্তু তার রক্ত রাজপথে লিখে গেছে জেগে উঠার গল্প। বারবার যখন আবু সাইদ আমাদেরকে সবাই ডেকে সামনে নিয়ে আসতেছিল, তো ও খুবই বেশি সামনে চলে আসতেছিল। পুলিশ এই দিক থেকে আমাদেরকে টিয়ারশেল গ্যাস, পাথর সবকিছু নিক্ষেপ করতেছিল। তো পুলিশ যখন বারবার করে এগুলো করতেছিল, আমি তখন আবু সাইদকে ডিভাইডে পার হয়ে যখন সে একেবারে সামনে চলে আসছে, তখন আবু সাইদকে বলি যে বেশি আগে যাস না, তবে গুলি করবে। যেই শুটটা হয়েছিল তখন শুটটা লাগলো হচ্ছে আমার গায়ের মধ্যে, তবে একটু পর আবার সাইদ ভাইয়ের ইম্প্যাক্টটা হয়তো পড়ে যায় আমার হাত থেকে। পড়ে যাওয়ার পর সাইদ ভাই আবার উঠে আমাকে জড়ায় ধরার চেষ্টা করে, বলার চেষ্টা করতেছিল যে ভাই আমাকে বাঁচা, কিন্তু তার আসলে রক্তটা গলা বা এত দূর পর্যন্ত উঠে আসছে যে তার মুখ থেকে তার কথাটা বের হইতে পারতেছে। সেই প্রথম স্ফুলিঙ্গ আন্দোলন কিন্তু একদম সাধারণ একটি আন্দোলন থেকে কিন্তু গণ অভ্যুত্থান থেকে দিকে এগিয়ে যায় কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। ক্যাম্পাস থেকে হাসপাতাল, তখন উত্তাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। মৃত্যুর খবর ছড়িয়েছে দেশ বিদেশে, কিন্তু রাষ্ট্রীয় লুকোচুরিতে ক্ষুব্ধ হন শিক্ষকরা। 3টা 5-এ আবু সাইদের ডেথ সার্টিফিকেট লেখা হচ্ছে, অথচ তার মরদেহ হাসপাতাল থেকে পেতে আমাদের অপেক্ষা করতে হয়েছে 9 ঘন্টা। গুলি করে মেরে ফেলেছে, শহীদ হয়েছে আবু সাইদ। এই শহীদ আবু সাইদ যেন জীবিত আবু সাইদের চেয়ে আরও অনেক শক্তিশালী হয়ে দেখা দিয়েছিল তাৎক্ষণিকভাবে। ইতিহাস হয়ে থাকা আবু সাইদের এই ঘটনার পুনরাবৃত্তি চান না উপাচার্য। আজ যে প্রতিবাদী ভাষা, তার 2 হাত প্রসারিত করে বুক উৎসর্গ, এটা আজীবন পৃথিবীতে ইতিহাসে একটা ইতিহাস হয়ে থাকবে। এই ইতিহাস আমার মনে হয় আর যাতে কখনো না ঘটে, এই ধরনের ঘটনা কেউ কাঙ্ক্ষিত না। বৈষম্য অন্যায়ের বিরুদ্ধে আবু সাইদের আত্মদান আজও তরুণ প্রজন্মকে লড়াইয়ের সাহস যোগায়।
রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। রংপুরে আবু সাঈদের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, আয়োজনে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন, বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। After he was carried to hospital. This directly contradicts the Prime Minister's claim that protesters took 45 hours to get him to the hospital. উপলক্ষে যে আলোচনা সভা, সেই আলোচনা সভার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এই আনুষ্ঠানিকতায় কিন্তু প্রধান অতিথি হিসেবে শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন এর মাঝে উপস্থিত হয়েছেন। হ্যালো 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 Our findings also refute the claims that Abu Saeed was struck Hello. with rubber bullets or killed by a rock thrown by protesters. Hello, hello. Saeed's killing came to symbolize Hello, hello, hello. আলোচনা সভা শুরু থেকে গত এক বছর ধরে কিন্তু যে উদ্দেশ্যে এই গণ অভ্যুত্থানের পর নতুন সরকার বসেছে, সেই সরকারের উদ্দেশ্য কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণভাবে আবু সাঈদের সহপাঠীরা থেকে শুরু করে গণ অভ্যুত্থানে যে শহীদ হয়েছে তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের বিনিময়ের ফসলটা সেটা কিন্তু এখনো পূর্ণাঙ্গতা পায়নি। তারা যে নিয়ে আসছিল সেই দাবিগুলো কিন্তু এ পর্যন্ত আসলে খুব একটি শহীদ আবু সাঈদের সহপাঠী একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু জানাবেন যে আজকে তো আবু সাঈদের মৃত্যুবার্ষিকী 1 বছর উদযাপন করা হচ্ছে এবং আজকের এই অনুষ্ঠানে কি কি আয়োজন রয়েছে এবং আপনারা গত 1 বছরে আপনাদের আসলে দাবি কি ছিল, আপনারা কতটুকু পেয়েছেন এবং আজকের এই অনুষ্ঠান ঘিরে আপনারা কি বলবেন? ধন্যবাদ। আপনারা জানেন যে গত বছর 16 জুলাই ঠিক আজকের এই দিনে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তৎকালীন 1 নম্বর গেট, বর্তমান শহীদ আবু সাঈদ গেটে শহীদ আবু সাঈদকে নির্মমভাবে পুলিশ গুলি করে হত্যা করেছে এবং আজকে তার 1 বছর পূর্ণ হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমাদের বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি রেখেছে। তো আজকে সকাল 6টা থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে। আমরা শুরুতেই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যম দিয়ে আমাদের কর্মসূচি শুরু হয়েছে, দিন শুরু হয়েছে। এরপর আমরা স্মৃতিফলক এবং শহীদ আবু সাঈদ মিউজিয়াম এবং আপনার গেট তরুণ আমরা উদ্বোধন করেছি। এরপর হচ্ছে শহীদদেরকে নিয়ে যে স্মরণ সভা এটা চলছে এবং আজকে আমাদের যে শহীদদের নিয়ে স্মরণ সভা, এখানে প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের শহীদ আবু সাঈদের পিতা মোহাম্মদ মকবুল হোসেন এবং এই রংপুর বিভাগের রংপুর জেলার যে অন্যান্য শহীদ পরিবাররা আছেন তাদের পরিবাররা বিশেষ অতিথি হিসাবে আছেন। এবং এর পাশাপাশি আমাদের বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের দুজন উপদেষ্টা এবং ইউজিসির চেয়ারম্যান সহ মেম্বাররা সহ এবং রংপুরের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, প্রশাসনের যারা ব্যক্তিবর্গ আছেন তারা উপস্থিত আছেন। আমাদের 1 বছর পর আমাদের প্রাপ্তি এবং যদি আমাদের প্রত্যাশার জায়গাটুকু বলি, আমাদের প্রত্যাশার চাইতে আমাদের প্রাপ্তির জায়গাটা আসলে খুবই সংকীর্ণ। আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছুই পাইনি। যদিও 1 বছর আগে শহীদ আবু সাঈদকে হত্যা করা হয়েছে, তারপর এটা হত্যা মামলা হয়েছে, কিন্তু পরবর্তীতে আইসিটিতে গিয়েছে, আইসিটিটা তদন্ত করছে এবং একটা চার্জশিট দিয়েছে। এখানে 4 জনকে তারা অভিযুক্ত করেছে। তো আমরা চাই যে এই হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি জড়িত বিচার যেন আমরা দেখতে পাই, এটাই। রংপুর থেকে জুলাই শহীদ দিবস আয়োজনের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা। গোপালগঞ্জের উলপুরে এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচিকে কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটেছে। বুধবার পদযাত্রার বানচালের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার ওসি সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এনসিপির পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা থাকায় তা বানচালে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এনসিপির চলতি জুলাই মাস জুড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এবং গোপালগঞ্জে আজকের পদযাত্রার তারই অংশ।
এনসিপির একটা প্রোগ্রাম ছিল গোপালগঞ্জে, সেই প্রোগ্রাম উপলক্ষে আমরা রেগুলার তদারকির বাইরেও আমরা তদারকি করছিলাম। তো এখানে গাড়িটা আসার পরেই 40-50 জন লোক সমবেত হয়ে আমাদের পুলিশের উপর আক্রমণ করে। যেহেতু আমাদের পুলিশের ছিল আপনার 4 থেকে 5 জন, আমাদের 2 জনকে মারাত্মকভাবে আহত করে, আর আমাদের অস্ত্র রেখে আমাদের গুলিও কেড়ে নিতে চাইছিল, কিন্তু পারে না। আমরা সেটা আমাদের কাছে রাখতে সক্ষম হয়েছে, আর আমাদের গাড়িটাতে তারা অগ্নিসংযোগ করে। চাঁদার জন্য না, মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয় অবৈধ ভাঙাড়ি ব্যবসার ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে। হত্যাকারী আর নিহত সোহাগ ছিলেন একই সিন্ডিকেটের সদস্য। অবৈধ ভাঙাড়ি ব্যবসার পরিচালনার জন্য তাদের ছিল নিজস্ব বাহিনী। সে বাহিনী সদস্যদের নিয়ে সোহাগ নিজেও তাণ্ডব চালাত মিটফোর্ড এলাকায়। দেশ টিভির অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর আরও তথ্য। MA আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাসেল সালাউদ্দিন। শুধু হত্যা নয়, হত্যার পর নিহত সোহাগের লাশের ওপর যেন তাণ্ডব নৃত্য হত্যাকারীদের। তবে দেশ টিভির হাতে আসা সিসি ফুটেজ বলছে, ঠিক কিছুদিন আগে এই নরপিচাসদের নিয়েই এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পিটিয়েছে নিহত সোহাগ। তাহলে চাঁদার জন্যই কি এ হত্যাকাণ্ড, নাকি এর পিছনে রয়েছে ভয়ঙ্কর কোনো গল্প? অনুসন্ধানে মিটফোর্ড এলাকায় ভাঙাড়ির গলিতে দেশ টিভি টিম। যে দোকানে সদল বলে হামলা চালায় নিহত সোহাগ, সেখানে কথা বলতেই এড়িয়ে আসে সিন্ডিকেট প্রসঙ্গ। মনে করেন এখানে বসা ছিল ক্যাশে, তার চেয়ার দিয়ে আঘাত করা হয়। কে? সোহাগ। এই যে সোহাগ মারা গেছে? হ্যাঁ, সে। সোহাগ কি এখানে কোনো ক্ষমতাবান কেউ ছিল? ক্ষমতাবান কি? এটা হলো তাদের সিন্ডিকেটের ব্যবসা, মানে মাল কিনতো। ভাঙাড়ি, তার মধ্যে আবার কিসের সিন্ডিকেট? উত্তর খুঁজতে ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করি আমরা। ভয়ঙ্কর এ সিন্ডিকেট সম্পর্কে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় কেউ। অধিকাংশরাই বলছে ভাঙাড়ি ব্যবসার আড়ালে বৈদ্যুতিক তার সহ অবৈধ মালামাল কেনা বেচায় সোহাগদের এ সিন্ডিকেট। যেমন সোহাগ মারা গেল, ওটা মূলত সরকারি মাল, যেটা আপনার কারেন্টের তার, যেটা আমরা অ্যালুমিনিয়ামের তার বলি, এটা সরকারি মাল। ওই মাল নিয়ে আর কি দেখা যায় বিজনেস হইতো, সিন্ডিকেট ছিল। মানে বুঝি না ওই তার নিয়ে কি হইতো? ওই তার নিয়ে ব্যবসা হইতো, ওগুলো একটা গোপন ব্যবসা। বিদ্যুতের যে তার, দোকানের বাইরে সোহাগের ছিল আলাদা একটি অফিস ঘর, যেখানে নিয়মিত আসা যাওয়াও ছিল সোহাগকে হত্যায় জড়িতদের। আশপাশের ব্যবসায়ীরা বলছেন, হত্যায় অংশ নেয়া এ সহযোগীদের নিয়েই গড়ে তোলা সিন্ডিকেটের নিয়ন্ত্রণ হতো এই অফিস থেকে, চাঁদা নয়। তারা বলছেন, সিন্ডিকেটের নিয়ন্ত্রণ আর ব্যবসার ভাগ বাটোয়ারাই হতে পারে এ হত্যার কারণ। একসাথে শুনছি, আমরা দেখছি বলতে একসাথে আছি। এগুলো দেখছি তো অনেক লোকে আইতো যাইতো, আর যে ব্যবসা যারা মারছে এরও মনে করেন লোকজন লিয়া 20-30 জন লোক লিয়ে আসা যাওয়া করতো। এনে ঘটনা হলো ব্যবসায়িক দ্বন্দ্ব, এখানে তো চাঁদাবাজির কিছু আসতে পারে না। অবশ্য প্রাথমিক তদন্তে পুলিশও এটির সত্যতা পেয়েছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ড বিষয়। দেশ টিভির হাতে আসে গ্রেপ্তার আসামিদের এক ভিডিও, যেখানে কোনো এক ধর্ষণের ঘটনাও হত্যার পেছনের কারণ বলছে তারা। MA আজিম, দেশ টিভি, ঢাকা।
এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরের উলপুর বাজার এলাকায় পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, এখন পরিস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন সেখানকার, বিস্তারিত নিয়ে আমাদের জানান। গোপালগঞ্জের সদর উপজেলার দুর্গাপুর যে গ্রামটি রয়েছে সেখানে কিন্তু সকালবেলা একটি দুর্বৃত্তরা কিন্তু একটি আক্রমণ চালিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা স্থানীয় পুলিশ সূত্রে যেটি জানতে পেরেছি, এখানকার যে একটি পুলিশের পিকআপ টহল অবস্থায় রয়েছিল সেই পিকআপে কিন্তু তারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় কিন্তু আমরা যেটি জানতে পেরেছি, পুলিশের অতিরিক্ত যিনি কিনা পুলিশ সুপার রয়েছেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, এই ঘটনায় 5 জন পুলিশ সদস্য কিন্তু আহত অবস্থায় রয়েছে এবং স্থানীয়রা যেটি আমাদেরকে জানিয়ে সকাল 9:30-9টা নাগাদ কিন্তু এই উল্লাপুরের যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে কিন্তু দুর্গাপুরের যে জায়গাটি সেই জায়গাটিতে কিন্তু স্থানীয়দের যে জায়গাটি ছিল সেই জায়গাটিতে অনেকগুলো লোক 50 থেকে 60 জন মুখ বেঁধে কিন্তু এখানে এসে ককটেল বিস্ফোরণের মাধ্যমে কিন্তু পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ঘটায়। পরবর্তীতে কিন্তু এই জায়গাটিতে পুলিশের অতিরিক্ত টিম এখানে মোতায়েন করা হয়েছিল এবং এখানে ফায়ার সার্ভিস একটি ইউনিট আসার আগেই কিন্তু অগ্নিকাণ্ড যে ঘটনাটি সেটি নিয়ন্ত্রণে আনে স্থানীয় পুলিশ। পাশাপাশি আমরা এখানে দেখেছি উল্লা পাড়া যে ইউনিয়নটি রয়েছে সেই জায়গাটিতে আমরা স্থানীয়দের মাধ্যমে শুনেছি যে একজন ইউনোর গাড়িতে কিন্তু আক্রমণের ঘটনা ঘটেছে। তো এই বিষয়টি নিয়ে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলার চেষ্টা করি, তিনি কিন্তু এখনো বিষয়টি নিশ্চিত করেনি। তবে এই এলাকাটিতে অনেকটা থমথমে অবস্থায় রয়েছে। পাশাপাশি এই জায়গাটি দিয়ে যে সড়কটি রয়েছে সড়কটি দিয়ে প্রতিদিন যে মানুষের যাতায়াত সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে না। খুব কম সংখ্যক লোক প্রয়োজন ব্যতীত এই জায়গাটি থেকে বের হচ্ছে না। তবে এনসিপির সদস্যরা কিন্তু ইতিমধ্যেই তারা বরিশাল থেকে রওনা দিয়েছেন। গোপালগঞ্জের যে পার্কটি রয়েছে সেই পার্কে কিন্তু তারা গণসমাবেশ করবেন বলে আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত তারা এখানে এসে পৌঁছেছে কিনা সেটি কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি, পরবর্তীতে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এই ছিল গোপালগঞ্জের সদর উপজেলার উল্লাপাড়া থেকে সর্বশেষ। ধন্যবাদ আকাশ আপনাকে। এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আকাশ। জুলাই বিপ্লব ঘিরে গেল বছরের 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল সহ 8 জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর আদালতে এই মামলার শুনানি হবে। সকালে এই মামলার গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম সহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে 2 জুলাই আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলার সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউটর। গত বছরের 5 আগস্ট আবারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারায় 6 ছাত্র। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। প্রসিকিউটর জানায়, নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। জীবন্ত অবস্থায় তাকেও পুড়িয়ে মারা হয়। অবশেষে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো নৌকা প্রতীক। বুধবার সকালে আওয়ামী লীগের নামের পাশ থেকে নির্বাচনী প্রতীকটি সরিয়ে নেওয়া হয়। দলটির নিবন্ধন স্থগিত থাকায় নৌকার প্রতীক সরিয়ে নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। এর আগে নৌকা প্রতীক তফসিলভুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ জানান, প্রতীক কখনো নিষিদ্ধ হয় না। দলের জন্য বরাদ্দ হলেও প্রতীক সব সময় নির্বাচন কমিশনের। বিএনপিকে জনগণ লাল কার্ড দেখিয়েছে, জামায়াত নেতার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক জানান, নতুন ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। বলেন, যদি তাদের কারণে নির্বাচন ব্যাহত হয় তাহলে এর দায় ষড়যন্ত্রকারীকেই নিতে হবে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শীর্ষ নেতৃবৃন্দের নামে অপ্রীতিকর বক্তব্য প্রদানের প্রতিবাদে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ঢাকাস্থ সেনবাগ ফোরাম। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এনসিপির নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে বলেন, যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারাই ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে। কি চাচ্ছেন, কেন করছেন,
কি আপনাদের উদ্দেশ্য? তাহলে যেই কথা আপনি বলেছেন মুজিববাদ চাঁদাবাদের পাহারাদার আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাচন করতে চায়। এর আগে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সম্মিলিত পরিষদ জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালনের জন্য ভেন্যু পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। এইটি ওই কে বলল তার কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদৌ সমালোচনা করার কোনো আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি না। আর যারা বলে পুনর্বাসন করে, ঝালকাঠির ঘটনা পত্রিকায় দেখলাম, কিছুক্ষণ আগে পড়ে এসেছি, ওখানে লেখা আছে কারা পুনর্বাসন করে আর কারা করে না। তবে সব ষড়যন্ত্র নস্যাৎ করে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনারা ফুলফিল করবেন। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার অগ্রগতি নিয়ে ব্রিফ করছেন ডিএমপি কমিশনার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারিখ বিকেল আনুমানিক 5:40 সময় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের 3 নম্বর গেটের সামনে পাকা রাস্তার উপর কতিপয় দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা করে। আমরা এই ঘটনায় মর্মাহত ও নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ঘটনা চলাকালীন সময়ে 999-এর মাধ্যমে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে বিষয়টি চকবাজার পুলিশ ফাঁড়িকে অবহিত করলে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর সরোয়ার কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় অভিযুক্তরা একটা মবের পরিবেশ তৈরির চেষ্টা করছে। চাঁদাবাজদের জায়গা নাই, ব্যবসায়ীদের ভয় নাই, এরকম স্লোগান দিচ্ছে। এই অবস্থায় চকবাজার থানা পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাব ইন্সপেক্টর সরোয়ার ঘটনাস্থল থেকে সন্দিগ্ধ মাহমুদুল হাসান মহিন এবং ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকা থেকে রবিন নামে অপর একজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরো 7 জনকে গ্রেপ্তার করা হয়। মোট গ্রেপ্তারের সংখ্যা 9। উল্লেখ্য যে ভিকটিম সোহাগকে উপর্যুপরি পাথর নিক্ষেপ করা ব্যক্তিকে চিহ্নিত করা গেলেও সেই সময় তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরবর্তীতে পুলিশের বিশেষ টিমের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয়ে তার অবস্থান চিহ্নিত করে 15 জুলাই তাকে পটুয়াখালী জেলা হতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ রিজওয়ান উদ্দিন অভি, বাবার নাম মনোরঞ্জন বসু, মাতার নাম বিউটি দেব মিলা এবং সে একজন ধর্মান্তরিত মুসলিম। এই ঘটনায় পাথর নিক্ষেপকারী 2 জন সহ মোট 9 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ধৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যে এই ঘটনার এজাহার নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছে। কিন্তু প্রকৃত ঘটনা হলো মামলার এজাহার দায়েরের জন্য প্রথমে তার সাবেক স্ত্রী লাকিয়া থানায় আসে। কিছুক্ষণের মধ্যে ভিকটিমের সৎ ভাই রনিউ থানায় আসে। তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে 23 জনকে আসামি করে একটি খসড়া এজাহার প্রস্তুত করে। এরই মধ্যে ভিকটিমের আপন বড় বোন মঞ্জু আরা বেগম, বর্তমানে মামলার বাদীনি, থানায় এসে এজাহার দাখিলের আগ্রহ প্রকাশ করে। তখন তার সামনে পূর্বের খসড়া এজাহার উপস্থাপন করা হয়। এ সময় বাদীনির মেয়ে উক্ত খসড়া এজাহারের ছবি তুলে রাখে, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া উক্ত খসড়া এজাহার থেকে 5 জনের নাম বাদ দিয়ে নতুন করে আরো 1 জনের নাম সংযোজন করত
মোট 19 জনকে আসামি করে এজাহার দাখিল করে। তার লিখিত এজাহারের ভিত্তিতে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা নম্বর 7 রুজু করা হয় চলতি মাস। উল্লেখ্য যে কোনো ঘটনার এজাহার একটি প্রাথমিক তথ্য বিবরণী মাত্র। এজাহারে উল্লিখিত ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি দৃঢ়তার সাথে বলতে চাই এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার অগ্রগতি নিয়ে ব্রিফ করছিলেন ডিএমপি কমিশনার। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত ভূমিহীনরা বাদ পড়ছেন আর ঘর পেয়েছেন জমি ও দোকান থাকা কিছু বিত্তশালী। আর অনিয়মের বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সহকর্মী জামাল বাদশার রিপোর্ট। লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পুরান ভেলাবাড়ি ও কামারপাড়ায় 2024-25 অর্থ বছরে আশ্রয়ণ প্রকল্পের আওতায় 52টি আধাপাকা ঘর নির্মাণ করা হয়। পুরনো ব্যারাক ভেঙে নতুন করে নির্মাণ করা এসব ঘর বরাদ্দ দেওয়ার কথা ছিল আগের ব্যারাকবাসী ও প্রকৃত ভূমিহীনদের মধ্যে। কিন্তু অভিযোগ রয়েছে, তালিকায় নাম উঠেছে এমন কয়েকজনের যাদের রয়েছে জমি, পাকা ঘর, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। একসময় ব্যারাকে থাকলেও এখন অনেকেই হয়েছেন বিত্তশালী। তালিকাভুক্ত ফজর আলী, আজহার আলী ও হোসেন আলীর পরিবারে রয়েছে বাজারে দোকান, বাড়ি, জমিজমা, এমনকি একজনের ছেলেও থাকেন বিদেশে। আমাদের মতন গরিব লোক ঘর না পাই, আমরা পথে পথে কান্দাকাটি করি, আর ওরা আমাদেরকে দেখিয়ে কয় যে আমরা ঘর নিছি, টাকা দিয়ে ঘর নিছি, 1 লাখ টাকা করে এসিলেন সারে দিছি। আমি ভূমিহীন দেখে আমি ঘরের আবেদন করা হয়েছে, উনি এসিলেন, আমার ঘর দেয় নাই, বারবার ঘুরে আসছে। অন্যদিকে ব্যারাকে বহু বছর ধরে বসবাসকারী প্রকৃত ভূমিহীন অনেকেই এই বরাদ্দ থেকে বাদ পড়েছেন। এ ঘটনায় 7 জন ব্যারাকবাসী লিখিত অভিযোগ জমা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। একই এলাকায় অনেক ভূমিহীন থাকলেও তালিকায় নাম আসেনি বলে অভিযোগ তাদের। আমি তো টাকা দিই নাই, আমি তো কাম করিয়ে খাই, আমি টাকা করে দিয়ে দেবো। দরখাস্ত পাঠাইছি, আমাকে কিন্তু ঘর দেওয়া হয় নাই। যারা ঘর পায় নাই তারা খুব অসহায়, তাদের 1 শতক জমিও নাই। আর যারা অবশ্যই 3 ঘর 4 ঘর পাইছে, তাদের বিশাল সয় সম্পদ আছে। ঘর ভাঙার পরে আমি অন্যের বাড়িতে আসি, এখনো আমি ঘর পাই নাই। তালিকায় বিত্তশালীদের নাম থাকা ও প্রকৃত ভূমিহীনদের বাদ পড়ার অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসীও। টাকার বিনিময়ে ঘর দেয়া হলো না প্রকৃতভাবে ঘর দেওয়া হলো, বিষয়টাকে তদন্ত করা হোক। মূলত বিষয় হচ্ছে যে যারা প্রকৃত ভূমিহীন তারাই যেন ঘরটি পায়। আর তৎকালীন কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের বিষয়ে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরকম যদি কোনো অভিযোগ স্পেসিফিক থাকে তাহলে আমার মনে হয় এসি ল্যান্ড বা তহসিলদারের বিরুদ্ধে যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে তাহলে লিখিত আকারে দিলে আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার আছেন, এডিসি রেভিনিউ স্যার আছেন, তাদের কাছে দিতে পারেন, আমাদের কাছে দিতে পারেন। আমরা তদন্ত সাপেক্ষে যদি এগুলো কোনো প্রমাণিত হয় অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘটনা যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। আজ চিরনিদ্রায় শায়িত হবেন বিশিষ্ট শিল্পপতি HRC গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরী। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে তাকে নেওয়া হয় কারওয়ান বাজারের অফিসে। এ সময় তাকে দেখতে ভিড় করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। তার ছোট ভাই সাবের হোসেন চৌধুরী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার জন্য দোয়া করা হয়। সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের পর তাকে শেষবারের মতো নেওয়া হয় পরিবাগের পৈতৃক ভিটায়।